সবাইকে নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যাগেইন। আজকে বিশেষ 10টি সংবাদ নিয়ে আপনাদের সামনে এসেছি, আপনারা শুনতে থাকুন। কমনওয়েলথ গেমসে আজ শনিবার ভারতের বক্সিংয়ে এলো জোড়া সোনা। শনিবার মহিলাদের 54 কেজি প্রীতি পাওয়ার ও 57 কেজি বিভাগে জেসমিন ল্যাম্বোরিয়া সোনা জিতে ভারতের সাফল্যে নতুন পালক যোগ করলেন। দিল্লির আন্দোলনে ছাত্রদের লক্ষ্য করে ছোড়া প্যালেট বা ছররা গুল্লি নিয়ে উঠে এলো বিস্ফোরক তথ্য। অন্তর্তদন্তের পর সিআরপিএফের দাবি, যাবতীয় নিয়ম বা এসওপি অনুসরণ করেই প্যালেট গানের ছররা ছোড়া হয়েছিল। তাদের বক্তব্য, 20 জুলাই দিল্লির কনট প্লেসে বিক্ষোভের সময় প্রতিবাদকারীদের উদ্দেশ্যে প্রথমে লাউড স্পিকারে আবেদন করা হয়। সেই আবেদন না শোনায় টিয়ার গ্যাস বা কাঁদানে গ্যাস ছোড়া হয়। এরপর বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ। এই 3 পদক্ষেপ ব্যর্থ হওয়ার পর দিল্লি পুলিশের এক ডিসিপির নির্দেশে ছররাগুলি ফায়ার করেন রেফ এর ডেপুটি কমান্ডার র্যাঙ্কের এক জওয়ান। ইথানল নিয়ে বিতর্ক থামছেই না। ইতিমধ্যেই সংসদে ইথানল মিশ্রিত জ্বালানি বা E20 নিয়ে যাবতীয় প্রশ্নের উত্তর দিয়েছে কেন্দ্রীয় সরকার। এবার পেট্রোলিয়াম মন্ত্রকও ইথানল না থাকলে পেট্রোলের দাম কত হতো তা জানালো। কেন্দ্রীয় সরকারের ইথানল প্রোগ্রামের সমর্থনে পেট্রোলিয়াম মন্ত্রক শুক্রবার জানিয়েছে, যদি অয়েল কোম্পানিগুলি জ্বালানিতে ব্লেন্ডেড ইথানল না মেশাতো, তাহলে বিশ্ববাজারে যখন ক্রুড তেলের দাম ব্যারেল প্রতি $135 পৌঁছেছিল, তখন দিল্লিতে পেট্রোলের দাম লিটার প্রতি 125 টাকা হয়ে যেত। পেট্রোলিয়াম মন্ত্রকের তরফে জানানো হয়, শুধুমাত্র 20% ইথানল ব্লেন্ডিংয়ের কারণেই পেট্রোলের দাম ওই সংকটের সময়েও 94.77 টাকা ছিল। সরকারের দাবি, E20 পেট্রোল শুধুমাত্র বিশ্ববাজারে ক্রুড তেলের দাম বৃদ্ধির পরও দেশে জ্বালানির মূল্য বৃদ্ধি থেকে সুরক্ষা দিয়েছে। একই সঙ্গে গ্রাহকদেরও লিটার প্রতি 30 টাকা করে সাশ্রয় করিয়েছে। সোশ্যাল মিডিয়ায় মিথ্যা প্রচার করা হয়েছে যে গরিব মানুষদের জন্য বরাদ্দ খাদ্যশস্য, ভর্তুকিযুক্ত রেশনের চাল ইথানল উৎপাদনে ব্যবহার করা হয়েছে। এই দাবিও খারিজ করে দিয়েছে পেট্রোলিয়াম মন্ত্রক। সম্প্রতি সংসদে কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রী নীতিন গডকরি জানান যে পুরনো BS3 গাড়িতে E20 ব্যবহারে মাইলেজ কমতে পারে এবং কিছু রাবার পার্টসে ক্ষয় হতে পারে, তবে E20তে ইঞ্জিনের ক্ষতি হয় না। সীমান্ত নিয়ে বাড়ছে চিন্তা। শুধু বাংলাদেশ বা পাকিস্তান নয়, আরেক পড়শি দেশ মায়ানমার এখন ভারতের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ভারত মায়ানমার সীমান্ত দিয়ে মাদক পাচার দেশের আভ্যন্তরীণ নিরাপত্তার অন্যতম বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। বিশেষ করে মায়ানমারের সঙ্গে দীর্ঘ ও অরক্ষিত সীমান্ত থাকার কারণে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলি আন্তর্জাতিক মাদক চক্রের অন্যতম ট্রানজিট করিডোরে পরিণত হয়েছে। এই পরিস্থিতি মোকাবেলায় সীমান্ত নজরদারি বাড়ানো, নতুন নার্কোটিক্স দপ্তর খোলা এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারের মতো একাধিক পদক্ষেপ নিয়েছে কেন্দ্র সরকার। সংসদের রাজ্যসভায় সরকার জানিয়েছে, 2021 থেকে 2025 সালের মধ্যে বিভিন্ন মাদক বিরোধী সংস্থা মোট 4626 কেজি অ্যামফেটামিন টাইপ স্টিমুল্যান্টস এবং 2652 কেজি হেরোইন উদ্ধার করেছে। উত্তর পূর্বাঞ্চলে বিশেষ করে মণিপুর, মিজোরাম ও নাগাল্যান্ড হয়ে মায়ানমার থেকে ক্রিস্টাল মেথ ও ইয়াবার মতো সিনথেটিক মাদকের পাচার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ভারতের যুবরা পৌঁছে গিয়েছেন মহাকাশ পর্যন্ত, যুব সমাজের প্রশংসা প্রধানমন্ত্রীর।
যুব সমাজের প্রশংসা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, আজ ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম স্টার্টআপ ইকোসিস্টেম। ভারত এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন উৎপাদনকারী দেশ। ভারতের তৈরি ডিজিটাল সলিউশন বিশ্বের বহু দেশের কাছে অনুপ্রেরণা হয়ে উঠেছে। এই সমস্ত কৃতিত্ব ওই দেশের যুব শক্তির। শনিবার কর্ণাটকের মহীশূরে একটি অনুষ্ঠানে গিয়ে আবারও যুব সমাজের প্রশংসায় পঞ্চমুখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, ভারতের সেমিকন্ডাক্টর উৎপাদন থেকে শুরু করে স্টার্টআপ, ডিজিটাল প্রযুক্তি সব ক্ষেত্রেই যে দ্রুত অগ্রগতি হচ্ছে তার মূল শক্তি দেশের যুব সমাজ। আজ থেকে কলকাতার স্কুলগুলিতে মিড ডে মিলের দায়িত্বে ইসকন। আজ সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পড়ুয়াদের সঙ্গে বসে মধ্যাহ্নভোজ সারলেন তিনি। আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, অন্নামৃত ফাউন্ডেশন দ্বারা পরিচালিত মিড ডে মিলের কর্মসূচি শুরু। পড়ুয়াদের স্কুলমুখী করতে ও পুষ্টিযুক্ত খাদ্যের জন্য এই প্রকল্প জরুরি। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী এই প্রকল্পের সূচনা করেন। আগে এত ভালো যোগাযোগ ব্যবস্থা ছিল না। অনেককেই দীর্ঘ পথ পেরিয়ে স্কুলে যেতে হতো। 50% বেশি পড়ুয়া ড্রপ আউট হয়ে যাচ্ছিল। ড্রপ আউটের অন্যতম কারণ ছিল শিশুদের ক্ষুধা। তাই প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী সর্বশিক্ষা মিশন, মিড ডে মিলের মতো প্রকল্প চালু করেন। রামকৃষ্ণ মিশনের মতো অনেক সংগঠন আছে, তারা শুধু আধ্যাত্মিক চেতনার কাজ করে না, আধ্যাত্মিক চেতনার সঙ্গে অন্নদানও করে এই সমস্ত প্রতিষ্ঠানগুলি। অনেক প্রতিষ্ঠান এখন মিড ডে মিলে যুক্ত হয়েছে। সংসদে দাঁড়িয়ে দেশের অন্যতম সেরা শিক্ষাবিদকে গোমূত্র বিশারদ বলায় এবার প্রিয়াঙ্কা গান্ধীর উপর অসন্তোষ প্রকাশ করলেন দেশের প্রায় 200-রও বেশি শিক্ষাবিদ। বিরোধীদের হাততালি করলেও যা নিয়ে এবার শিক্ষিত সমাজেই প্রশ্নের মুখে পড়লেন কংগ্রেস নেত্রী। ভারতে 2027 সালের জনগণনা হতে চলেছে সম্পূর্ণ ডিজিটাল ব্যবস্থায়। এবার প্রথমবারের মতো সাধারণ মানুষ চাইলে সেলফ ইনুমারেশন স্বগণনা পোর্টালের মাধ্যমে নিজের পরিবারের তথ্য নিজেরাই জমা দিতে পারবেন। ফলে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের পাশাপাশি অনলাইনেও এই কাজ সম্পন্ন করা যাবে, যা পুরো প্রক্রিয়াকে আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ করে তুলবে। ভারতে ককরোচ জনতা পার্টির বিক্ষোভের পর এবার পাকিস্তানেও একটি তেলাপোকা সিজেপি দলের আবির্ভাব ঘটেছে। ইনস্টাগ্রাম পেজে কয়েকদিন আগেই এটি তৈরি হয়। আর এই মুহূর্তে পাকিস্তানের 1,12,000-এরও বেশি মানুষ ফলো করেছেন। এটি এই দেশের দুর্নীতি এবং খারাপ রাজনৈতিক প্রভাবের বিরুদ্ধে আন্দোলন করতে যুবকদের একটি পদক্ষেপ বলে জানা গিয়েছে। পাকিস্তান সিজেপি দাবি করেছে, তাদের দেশ দুর্নীতিবাজ ও মাফিয়াদের নয়, তারা স্বচ্ছ শাসন এবং গণতান্ত্রিক পরিবর্তন চায়। ফুটবলার টাইগার শ্রফকে দেখা যেতে পারে ঐতিহ্যশালী ডুরান্ড কাপে। ডুরান্ড কাপ 2026 অন্তত সম্ভাবনা তেমনই। চলতি ডুরান্ড কাপে ফুটবল পায়ে খেলতে নামতে পারেন বলিউডের এই প্রথম সারির অভিনেতা। সূত্রের খবর, মুম্বাই এফসি ক্লাবের হয়ে খেলতে দেখা যাবে হয়তো টাইগার শ্রফকে। উল্লেখ্য, টাইগার এই ক্লাবের অন্যতম ব্র্যান্ড অ্যাম্বাসাডার ও মালিকও। এছাড়াও দলের একজন সাম্মানিক মার্কি ফুটবলারও সে। 2024 সালে মুম্বাই এফসির পথ চলা শুরু হয়েছিল। সে বছর 7 নম্বর জার্সি পরে টাইগার দলের হয়ে একটি ম্যাচও খেলতে নেমেছিলেন। তবে ডুরান্ড কাপে এর আগে কখনো খেলেননি তিনি, এমনকি কোনো প্রতিযোগিতামূলক ম্যাচেও খেলেননি আগে।
তাহলে কি এবারই প্রথম নামবেন?